আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ টুলস লার্নিং পার্ট 2 এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রায়হান। গত পার্টে আমরা অ্যাডোবি ফটোশপের বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা পরবর্তী যে কয়টি টুলস রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এজন্য আমরা ফটোশপ ওপেন করে নেব। এরপর আমরা যথারীতি যে কোনো একটি ফাইল ওপেন করে নিচ্ছি আমাদের কাজ করার সুবিধার্থে। আমরা ডেস্কটপে গিয়ে আমাদের ডেস্কটপে হয়তো বা একটা ছবি আছে, সেই ছবিটি আমরা ওপেন করে নিব। এই ছবিটিকে ওপেন করে নিলাম এবং গত পার্টে আমরা দেখেছিলাম যে লাস্ট যে টুল সেটি হচ্ছে কোলন স্ট্যাম্প টুলস এটি, আর আজকে আমরা সরাসরি চলে যাব হিস্টোরি ব্রাশ টুল এটিতে। সো হিস্ট্রি ব্রাশ টুলটা হচ্ছে মূলত আমরা যদি এখানে কোনো পরিবর্তন করে থাকি, অর্থাৎ আমাদের এই যে ছবি রয়েছে এই ছবিতে যদি কোনো প্রকার পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এটি আবার রিকভারি করা যায় এই হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। তো আমরা যদি চলে যাই স্পট হিলিং টুলসে, এখান থেকে আমরা এই স্পটগুলো তুলে দিই। এরপর আমরা যদি আবার হিস্ট্রি ব্রাশ টুলে যাই, সো আমরা এটাতে ক্লিক করলে আবার আগের যে পরিবর্তন সেটা ব্যাক চলে আসবে। এটি হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আর এটি হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। সো এটিও একই টাইপের কাজ করে, তবে এটি হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট রয়েছে বা ছবি রয়েছে এটিতে ব্লারি একটা ভাব তৈরি করে দেয়। সো আমরা আবার ব্যাক করে যাচ্ছি। এরপর চলে আসেন ইরেজার টুল। এটা বেশ ইন্টারেস্টিং একটা টুলস। আর এটি দিয়ে সাধারণত ইরেজ করা যায় আমাদের ছবির যে কোনো অংশ, চাইলে আমরা ইরেজ করতে পারবো। সো আমাদের এখানে একটি ছবি রয়েছে, এই ছবিকে আমরা যদি একটু বাইরের অংশটুকু কেটে দিই, দেখেন। সো বাইরের অংশ যদি আমরা ইরেজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই ছবির বাইরের অংশটা একটা কালার দিয়ে রিপ্লেস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে ছবির যে নিচের কালারটি রয়েছে সেটি দিয়ে। আমরা যদি এটিকে চেঞ্জ করে দিই তাহলে এটি কিন্তু রেড কালার দিয়ে রিপ্লেস হবে। সো আমরা ব্যাক করে দিই। এটি দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও করা যায়। সো সেটি কীভাবে করতে হয়, এখানে দেখেন আমাদের এই যে ছবিটি রয়েছে এখানে আমাদের ছবিটি লক হয়ে আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটিকে আমরা যদি আনলক করে দিই, ঠিক তখনই আমরা যদি আবার ইরেজার টুলটি ব্যবহার করি, এখন কাটলে দেখা যাচ্ছে যে আমাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ডের পার্ট যেটুকু রয়েছে এগুলো আস্তে আস্তে কাটতে পারছি আমরা। সো একই সাথে এভাবে আমরা কেটে কেটে এই ছবিটিকে জেপিজি থেকে পিএনজি আকারে সেভ করতে পারবো। তো এটা একটা হচ্ছে ওয়ে। এরপর আসেন হচ্ছে ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্যই, অর্থাৎ এই যে টাইপের ব্যাকগ্রাউন্ড এটা ইরেজ করার জন্যই এই টুলটা ব্যবহার করা হয় মূলত। তো সেক্ষেত্রে এটা যখন লক অবস্থায় থাকে তখন কেমন আচরণ করে সেটা আমরা দেখি। সো লক থাকলেও দেখা যাচ্ছে যে একই টাইপের আচরণ করছে, অর্থাৎ আমাদের এই টুলটা একদম আমাদের এর আগের যে টুলটা ছিল ইরেজার টুল সেটির মতোই আচরণ করছে, যেটি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তবে সেক্ষেত্রে একটি পার্থক্য এখানে আমরা দেখতে পাবো, সেটি হচ্ছে যে আমাদের এই যে লক করা ফাইলটি রয়েছে, দেখেন লক করা ফাইলটিতে যদি আমরা ক্লিক করি তাহলে একদম ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি আকারে ছবিটা সেভ হচ্ছে, অর্থাৎ এখান থেকে উপরের যে অপশনটুকু সেটুকুই চলে যাচ্ছে। আর যদি আমরা এদিকে ইরেজার টুল ইউজ করি সেক্ষেত্রে ছবিটা লক থাকা অবস্থায় ইরেজার টুল ইউজ করলে আমরা একটা কালারের রিপ্লেসমেন্ট দেখতে পাবো। এটুকুই এই ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের পার্থক্য। এরপর আসেন ম্যাজিক ইরেজার টুল। এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হচ্ছে যে আমরা যে কোনো একটা সিঙ্গেল কালার এখান থেকে রিমুভ করতে পারবো বা ইরেজ করতে পারবো। সো আমরা যদি এই ব্ল্যাক কালারটাকে ক্লিক করি, দেখেন পুরো ব্ল্যাক কালার কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আমরা আবার ব্যাক করি, রেড কালার উপর দিলে পুরো রেড কালারটা রিমুভ হয়ে যাচ্ছে, এটার উপর দিলে পুরো এই কালারটা রিমুভ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এই ম্যাজিক ইরেজার টুলের কাজ। এরপর আসেন আরেকটা ইন্টারেস্টিং টুল, সেটা হচ্ছে যে গ্রাডিয়েন্ট টুল। গ্রাডিয়েন্ট টুল মূলত আমরা বলতে বুঝি যে বেশ কয়েকটি কালারের সংমিশ্রণ করা যায়, সংমিশ্রণ হয়। এটি আসলে আমরা কয়েকটি কালার মিলিয়ে করতে পারি। যেমন ধরুন এখানে আমরা যখন এই টুলটি সিলেক্ট করছি গ্রাডিয়েন্ট টুল, তো এখানে আমাদের অলরেডি কিছু প্রিসেট দেওয়া আছে। আমরা এটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট আছে।
সো আমরা এটাতে ক্লিক করার পর আমাদের মাউস পয়েন্টারটা যখন স্ক্রিনে নিয়ে আসব তখন আমরা একদিক থেকে ক্লিক করে এদিকে যদি ড্রাগ করি মিডিল বরাবর, সো দেখেন এটার উপরে একটা আলাদা একটা লেয়ার তৈরি হচ্ছে, অর্থাৎ যে গ্রাডিয়েন্ট টুলের লেয়ার সেটি তৈরি হচ্ছে। আমরা যদি এটি সিলেক্ট করি, এখন যদি আবার করি, তাহলে কি পরিবর্তন হয় দেখা যাক। দেখেন আমাদের পুরো পেজের মধ্যে আমাদের লাল সবুজের যে কালার সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরকম করে আপনি আপনার মতো কাস্টম কালারও কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমরা একটু ব্যাক করে যাই। সো এটি যদি আমরা নতুন একটা লেয়ার নিই, এখানে লেয়ার নিলাম, লেয়ার 1-এর উপর যদি আমরা এখন এটা অ্যাপ্লাই করি, সো এখান থেকে আমি এ পর্যন্ত অ্যাপ্লাই করলাম, দেখেন এটা লেয়ার 1-এর উপর অ্যাপ্লাই হয়ে গেছে পুরো পেজের মধ্যে। আমরা যদি এটিকে অপাসিটি থেকে কমিয়ে দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। সো আমরা এটিকে বাড়িয়ে দিই এবং এটিকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। এই যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় নিচের দিকে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো ইয়েস করে দিলাম, ডিলিট। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। এরপর আসেন পেইন্ট বাকেট টুল। এটা দিয়ে সাধারণত একটা সিঙ্গেল কালার সরাসরি রিপ্লেস করা যায়। সো আমরা এখানে ক্লিক করলে দেখেন একটা কালার অলরেডি, এই কালারটা অর্থাৎ এখানকার যে কালারটা সেটা ডিলিট হয়ে এখানকার কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমরা এখানে যদি আমরা অন্য কালার দিই, সো এখান থেকে আমি সবুজ কালারটা সিলেক্ট করছি। এখান থেকে আমরা এখন পেন বাকেট টুল এটা দিয়ে আমরা এখানে ক্লিক করছি, দেখেন কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এরপর যদি আমরা আবার চেষ্টা করি যে পেন বাকেট টুল দিয়ে ব্ল্যাকটা সরিয়ে দিতে, ব্ল্যাকটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই কালারে। সো এটা হচ্ছে এটার কাজ, এই টুলের কাজ। 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল, এটা সাধারণত 3D, অর্থাৎ আমরা যদি এখান থেকে 3D লেয়ার ক্রিয়েট করে তারপর অ্যাপ্লাই করি তারপর হবে এটার কাজ। তো আমরা পরবর্তী টুলে চলে যাচ্ছি, আমরা ব্লার টুলে চলে যাচ্ছি। এটা দিয়ে সাধারণত কোনো ছবি অনেক সময় ব্লার করা লাগে, ব্যাকগ্রাউন্ড অনেক সময় ব্লার করতে হয়, তখন সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। দেখেন আমি যখন এটার উপর ড্রাগ করে এটার উপর ক্লিক করছি, ছবিটা অলরেডি ব্লার বা ঘোলা হয়ে যাচ্ছে। আমরা Ctrl Z দিলাম, দেখেন আগের অবস্থায় ফিরে এসেছে। এটা দিয়ে ব্লার করা হয়। এখান থেকে পার্সেন্টেজ কমানো যায়, স্ট্রেংথ কমানো যায়। রাইট বাটন প্রেস করলে এটার হার্ডনেস, সফটনেস এটা করা যায়, ঠিক একইভাবে আমরা যেভাবে ব্রাশ টুলে দেখিয়েছিলাম। সো আমরা এখানে আবার একটা ক্লিক করলাম। এখন দেখেন এটার উপর শার্পেন টুল। শার্পেন টুলটি হচ্ছে সাধারণত ছবির যে শার্পনেস আছে, ছবির মধ্যে সাধারণত কিছু প্যাটার্ন বা স্ট্রাকচারাল যে স্ট্রাকচার আছে সেটা দেখা যায়। আমরা এটা করলে এটা শার্পেন আরও বাড়বে, অর্থাৎ এটার নিখুঁত হবে বেশি, আরও বাস্তবিক হবে। দেখেন এটার উপর আমরা যখন ড্র্যাগ করছি এটা অলরেডি তার যে পূর্বের যে রূপ সেটাই ফিরে যাচ্ছে। আমরা Ctrl Z দিলাম, এটি হচ্ছে ছবির শার্পনেস বাড়ায়। তারপর হচ্ছে সামাজ টুল। এটি দিয়ে সাধারণত এটি কয়েক টাইপের কাজ করে। এখান থেকে দেখেন আমরা এখান থেকে প্যাটার্নও সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারি এভাবে। এটি এক প্রকার ব্রাশের মতোই কাজ করে। সেক্ষেত্রে ব্রাশটা আমরা যদি এখানে সফট ব্রাশ করি, সিলেক্ট করে দিই, দেখেন এটা ছবিটাকে এক প্রকার সাদা কালো কিংবা হাইলাইট যুক্ত করে দেয়, জ্বালিয়ে দিচ্ছে এক প্রকার। সো এটা হচ্ছে এই টুলের কাজ। এরপর এটি শার্পেন, এটি স্মাজ টুল। এখান থেকে আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করি, তো এটা হচ্ছে ব্লার টুলের কাজ। আর স্মাজ টুল এটি দিয়ে সাধারণত এই টাইপের প্যাটার্ন যুক্ত করা যায়, কালারফুল প্যাটার্ন যুক্ত করে আমরা কিন্তু এটিকে চেঞ্জও করে দিতে পারি এখান থেকে এভাবে। উপরে গিয়ে ব্রাশ সিলেক্ট করার পর এরকম করে দিলাম, অর্থাৎ এক প্রকার পেস্ট জাতীয় ড্রয়িং এটার উপর করা যায়, যেটা এটার কালারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ছবির কালারের উপর ডিপেন্ড করে হবে। সো একই সাথে আরেকটু পরিবর্তনও করা যায় এটা দিয়ে। সাধারণত আমরা দেখি যদি এখান থেকে একটু ছোট করে আমরা ছবির কোনো অংশকে একটু যদি বাড়িয়ে দিতে চাই, সরিয়ে দিতে চাই, সেটিও কিন্তু এটা দিয়ে করা যায়। সো বেশ ইন্টারেস্টিং একটা টুল এটা অবশ্য। সো হালকা পাতলা করে কিছু পরিবর্তন, লিটিল একটা চেঞ্জ ছবির মধ্যে যদি আনতে চাই, এটা দিয়ে আমরা সেটি করতে পারবো, হালকা করে সরিয়ে দিয়ে। সো এটা হচ্ছে স্মাজ টুলের কাজ। এরপর আসেন হচ্ছে ডজ টুল। এটা আরেকটা ইন্টারেস্টিং টুল। সো ডজ টুলের কাজটা আসলে কি আমরা দেখাই যদি। ডজ টুলটা হচ্ছে চোখের যে অংশ, সাদা অংশ, এটাকে আরেকটু সাদা করে দিবে। অর্থাৎ স্ক্রিনের যদি আমরা একটু লাইটেন ভাব নিয়ে আসতে চাই, লাইট দিতে চাই, সেক্ষেত্রে
এই টুলটা কাজ করবে। এটার উপর যখন আমরা এভাবে নাড়াচ্ছি দেখেন অলরেডি এখানে অটোমেটিক্যালি লাইট যুক্ত হচ্ছে। সো এটা হচ্ছে একই ক্ষেত্রে আমরা চোখের যে সাদা অংশ এটা ছোট করে আমরা চোখের সাদা অংশটাকে অনেক সময় লাল থাকে এটা দিয়ে সাদা করে দিতে পারি। আবার আমরা যদি পরবর্তী টুলে যাই, বার্ন টুল, এটি হচ্ছে সাধারণত কালো করার টুল। আমরা এখান থেকে যদি এরকম করে ড্র করে দেখেন চোখের উপর চুলের উপর এভাবে যদি আমরা এটি দিয়ে ঘষি তাহলে সেক্ষেত্রে আমাদের এই অবজেক্টটি কালো হচ্ছে। এই দুইটি সাধারণত চোখের বা বিভিন্ন কালার যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই এই টুল দুটি সাধারণত ব্যবহার করা হয়। এরপর আছে স্পঞ্জ টুল। এটি দিয়েও আমরা এক প্রকার এই যে ছবির যে অংশ আছে এটিকে আমরা একটা কালার রিমুভ করে দিতে পারি, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি। সো আমরা যখন এটার উপর নিয়ে আসতেছি ড্র করতেছি দেখেন এটার কালারটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। সো এটা দিয়ে সাধারণত এই কাজ করা হয়। তো আমরা আবার পরবর্তী টুলে যাই, পেন টুল। এই পেন টুলটি আসলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল এবং এই টুল দিয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই করে থাকি। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা অন্যান্য টুল ব্যবহার করলেও এই টুলটি হচ্ছে একটি আদর্শ টুল যেটি দিয়ে আমরা খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা যদি দেখাতে চাই একটু অংশ এখান থেকে, ছবিটিকে আমরা জুম করে নিলাম, জুম করে নিয়ে এখান থেকে এভাবে কাছাকাছি রেখে আমরা আবার এটিকে এভাবে ড্র্যাগ করে এটি ছোট বড় সাইজগুলো মিলিয়ে এটার অর্থাৎ এই যে আমাদের লাইনটা ড্র হচ্ছে, আমরা সিলেকশনের যে লাইনটা ড্র হচ্ছে এটাকে যে কোনোভাবে নিখুঁতভাবে বসিয়ে নিতে পারি। যেখানে বাঁকা আছে, যেখানে রাউন্ড শেপ আছে সেখানে রাউন্ড করে দিতে পারি। এভাবে করে আমরা কিন্তু চাইলে এই যে সাবজেক্ট আমরা যতটুকু সিলেক্ট করতে চাই সেটুকু সিলেক্ট করে নিতে পারি। সো আমরা এটুকু সিলেক্ট করে দেখাই, সাধারণত একটু দেখানোর চেষ্টা করব যে এভাবে সিলেক্ট করে একদম যখন আমরা আবার প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এটার উপর আসলে আমাদের যে পেন রয়েছে এটির সাথে একটা রাউন্ড টুল দেখা যাবে, এটিতে ক্লিক করলেই এটি শেষ হয়ে যাবে। এরপর আমরা এটার উপর রাইট বাটন প্রেস করব, করার পর দেখেন মেক সিলেকশন নামে একটা টুল আছে, অপশনস আছে, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এটাকে ফেদার 0 করে দিতে পারি, 1ও করে দিতে পারি। আমরা 0 করে দিই সাধারণত, দেন ওকে করে দিলাম। দেখেন আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন মুভ টুল দিয়ে সরিয়ে নিই, আগে আমরা শিখেছি, তাহলে শুধুমাত্র সিলেকশনটা চেঞ্জ হবে, কারণ আমাদের এখানে একটা লেয়ার তৈরি হয়েছে। আমরা যদি এটার উপর ক্লিক করি, এখন যদি আমরা সরাই দেখেন তাহলে এটা মুভ হচ্ছে। সো এটা হচ্ছে এই আমাদের পেন টুলের কাজ। নির্দিষ্ট একটা অংশ নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। অথবা আমরা কোনো শেপের যদি অংশ সিলেক্ট করতে চাই, পরিবর্তন করতে চাই, সেটি দিয়ে আমরা করতে পারবো। এরপর আছে ফ্রি ফর্ম পেন টুল। এটি দিয়ে আমরা সাধারণত একদম এঁকে অর্থাৎ কলমের মতো পেন দিয়ে ড্র করে এভাবে আমরা একটা নির্দিষ্ট অংশ এভাবে সিলেক্ট করতে পারি। সো এটা হচ্ছে সিলেকশনের আর একটা টুল। রাইট বাটন প্রেস করে আবার সিলেকশন করলে এটা আবার সিলেক্ট হবে। সো আমরা এটি ডিসিলেক্ট করি। এরপর আসেন কি আছে যে কার্ভেচার পেন টুল। এটি হচ্ছে কার্ভ, অর্থাৎ আমরা যদি কোনো কার্ভকে বলা হয় সাধারণত যে রাউন্ড যে অংশগুলো আছে এগুলোকে কার্ভ বলা হয়। আর কার্ভেটিভ পেন টুল দিয়ে আমরা এরকম কার্ভ টাইপের কোনো সিলেকশন করতে পারি। তাহলে এরকম রাউন্ড শেপের কোনো কিছু যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই টুলের ব্যবহার করতে হবে। সো আমরা রাইট বাটন প্রেস করে আবার সিলেকশন করলে এই অংশটুকু কিন্তু আবার সিলেক্ট হয়ে যাবে। সো আমরা আবার ডিসিলেক্ট করে দিলাম। এরপর আসেন এটাতেই আরেকটা অংশ আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আর এই দুইটা ব্যবহার করতে হলে আমাদের সাধারণত আগে পেন টুল দিয়ে আমরা একটা কিছু যোগ করে দিতে চাই। এখানে দেখেন, সো আমরা এরকম করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। সো এটুকু সিলেক্ট করার পরে এখন দেখেন আমরা যদি ওই টুলের কাজগুলো দেখতে চাই সাধারণত এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এখানে কোনো ভাঁজ নাই, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, এখানে একটা পয়েন্ট আছে। আমরা যদি এখানে যোগ করতে চাই এখানে জাস্ট ক্লিক করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু যোগ হয়ে গেল। এইটার কাজ হচ্ছে এটা, আমরা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে যোগ করতে পারবো, একই সাথে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে মুভ করতে পারবো, সরাতে পারবো, এদিকে সরাতে পারবো। একই সাথে এই অ্যাঙ্কর পয়েন্টের এই যে রাউন্ড বা যেগুলোকে আমরা বলছিলাম যে
কার্ভ এগুলো ঠিকঠাক করতে পারবো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। এরপর আসেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ডিলিট করে দিলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপর আছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল এটি দিয়ে সাধারণত আমাদের এই টুলগুলো আছে, অর্থাৎ এখানে যে অংশটা আছে, অর্থাৎ আমাদের সিলেকশন যেটা করা হয়েছে পেন টুল দিয়ে, এটিকে আমরা মুভ করতে পারবো, সরাতে পারবো। অ্যাঙ্কর পয়েন্টের এই যে কার্ভ রয়েছে সেটিকে আমরা ছোট বড় ঘোরাতে পারবো। এটি হচ্ছে সাধারণত এই কাজে ব্যবহার করা হয়। সো এরপর আমরা চলে যাই, এটি আমরা ক্যান্সেল করে দিব। এটিকে রাইট বাটন করে সিলেক্ট করলাম, ওকে। এরপর আমরা ডিসিলেক্ট করে দিব। এখানে এই টুলটাতে ক্লিক করলে, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যায়। এখানে দেখেন বেশ কয়েকটা শেপ তৈরি হয়ে গেছে, লেয়ার। আমরা এটা ডিলিট করে দিলাম, ইয়েস করে দিলাম। এরপর আসেন টাইপ টুল। এটাকে বলা হয় হরিজন্টাল টাইপ, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিক করলে এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, আমরা এখানে যদি লিখি, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লিখছি, ধরেন টিপস আইটি, এটা লিখলাম। সাধারণত কোনো কিছু রাইট করার জন্য, লেখার জন্য, কোনো টেক্সট বসানোর জন্য এই টুলটা ব্যবহার করা হয়। এটির কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি চাইলে, এভাবে। সো এটি অনেক সময় আমাদের কাজে লাগবে। এরপর আসেন টাইপ টুলে আরও কিছু কাজ আছে, সেটি আমরা দেখি। এখানে আরও টুল আছে, রাইট বাটন প্রেস করে ভার্টিক্যাল কি বলে টাইপ টুল, সরি আচ্ছা, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ভার্টিক্যালি এটা আমরা লিখতে পারছি। এখন যদি লিখি টিপস আইটি, সো এটি কিন্তু অসাধারণ একটি বিষয় যে আমরা এই লেখাটাকে আমরা ভিন্নভাবে উল্টো দিকে ঘুরিয়েও লিখতে পারছি। সো এটার কাজ হচ্ছে এটা। তো এরপর আরও টুল আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। সো মাস্ক টুলটা হচ্ছে আমরা যদি এখানে লিখি, মাস্ক হচ্ছে কোনো লেখার পরে আমরা যদি এই সিলেকশনের অংশটা রয়েছে, এই অংশটা একটা কোনো কিছুর উপর মাস্ক করে দিতে চাই, সেক্ষেত্রে একটা লেয়ার প্রয়োজন হবে। ধরেন কোনো লেখার এই ভিতরের অংশটুকুই শুধু দেখা যাবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটিকে এরকম করে দেই এবং নিচে আর একটা লেয়ার তৈরি করে দেই, এটার উপর কোনো কালার অ্যাপ্লাই করি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, অর্থাৎ এই যে লেখাটা, এটা কিন্তু এটার উপর অ্যাপ্লাই হচ্ছে। আর আমরা যখন এটার উপর রাখছি, এই টেক্সটটা আমরা ডিলিট করে দেই, ইয়েস, কালার ফিল করা হয়েছে। আমরা লেয়ার মাস্ক করেছি এখানে, অর্থাৎ নিচের কালারটাকে আমরা উপরে দিয়ে দিতে চাই, এটা নিচে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। এটিকে আমরা যে কোনো কালারও দিতে পারি, একই সাথে আমরা এখান থেকে কালার নো কালার সিলেক্ট করে ওকে করে দিতে পারি। সো আমরা একটু এদিকে চলে যাই, এটাকে একটু ডিলিট করে দিয়ে আমরা এটিকে আবার অ্যাপ্লাই করি। সো এটি দিচ্ছি, এটাই আমরা রাখি। সো এটি দিয়ে আমরা কিন্তু একটা অংশ সিলেক্ট করতে পারি, যেটা দিয়ে আমাদের এই যে টুল রয়েছে, এটা দিয়ে আমরা নির্দিষ্ট টেক্সটের একটা অংশ সিলেক্ট করে এখানে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল জে দিই, এটা নতুন একটা লেয়ার তৈরি হবে। এই ছবির যে অংশটুকু, এটা কিন্তু ক্রপ হয়ে এটার লেখার অংশটা তৈরি হবে। অর্থাৎ নির্দিষ্ট একটা ছবি থেকে আমরা আমাদের টেক্সটের যে অংশ, অর্থাৎ ছবির যে অংশ, সেখান থেকে এই লেখার আকারে আমরা যদি আলাদা করে সিলেক্ট করতে চাই, সেটি করতে পারবো। এরপর হচ্ছে হরিজন্টাল। সাধারণত আমরা বুঝতেই পারছি যে এটি এদিকে হচ্ছে আমরা নিতে পারবো। সো এটা এভাবে করলাম। সো এটাকে যদি আমরা এদিকে সরাই, দেখেন এটুকু সিলেক্ট করে আমরা এদিকে সরিয়ে নিতে পারছি। এই কাজ হচ্ছে এই টুল দিয়ে করা হয়। আমরা পরবর্তী টুলে চলে যাই। এরপর হচ্ছে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এই দুটিও সাধারণত এই পেন টুলের কাজেই ব্যবহার করা হয়। সুতরাং আমরা পেন টুলের ব্যবহারটা একটু দেখব, অর্থাৎ পেন টুলে চলে যাব।
সেটি হচ্ছে পেন টুল। আমরা এখানে সিলেকশন করি একটু এভাবে জাস্ট দেখানোর জন্য। সো এটুকু সিলেক্ট করলাম। এরপর আমরা সিলেকশন অর্থাৎ এই যে পাথ সিলেকশন এটার উপর ক্লিক করলাম। এটা এই পাথটা এই যে সিলেকশনটা আমরা যে দিয়েছিলাম এটাকে সরাসরি সরানোর জন্য এটা ব্যবহার করা হয়। সো এরপর আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করি সেক্ষেত্রেও এটি কিন্তু আমাদের এই অংশটাকে মুভ করার জন্য অর্থাৎ আলাদা আলাদা অংশকে যদি আমরা এভাবে মুভ করতে চাই সরাতে চাই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবো। একই সাথে এই যে আমাদের যে রেডিয়াস আছে অর্থাৎ রাউন্ড শেপ আছে এই শেপগুলোকেও আমরা এটা দিয়ে চেঞ্জ করতে পারবো। এই দুইটার কাজ হচ্ছে এই দুইটি টুলের কাজই হচ্ছে এটা। সো এরপর আমরা এটিকে ডিলিট করে দিলাম। এরপর আসেন রেক্টেঙ্গেল টুল। এটি দিয়ে সাধারণত আমাদের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন শেপ নেওয়ার কাজে ব্যবহার করা হয়। সো রেক্টেঙ্গুলার টুল এটি দিয়ে যদি আমরা এখানে ড্র করি দেখেন একটা রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে। সো এখানে আমরা আবার এটার কালারও দিয়ে দিতে পারবো। এখানে দেখেন আমাদের একটা প্রপার্টিজ নামে একটা অপশন আসছে। এখান থেকে আমরা যদি এটা হচ্ছে ফিল কালার, এখান থেকে আমরা যদি এই কালার দিই দেখেন একটা ফিল হচ্ছে একটার মাঝখানের কালারটা হলো। অথবা এটা সিলেক্ট করলে আমরা এখান থেকে এভাবে ক্লিক করার পর অন্য কালারও দিয়ে দিতে পারবো। সো এটা হচ্ছে এটার কাজ। এরপর আসেন আমরা যদি রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করি এটা দিয়ে কী হবে, রেক্টেঙ্গেল হবে ঠিক আছে, এটার কর্নারগুলো রাউন্ড শেপে থাকবে, এটা হচ্ছে এটার কাজ। এরপরে ইলিপস টুল, রাউন্ড যেটা সরাসরি রাউন্ড, এটা অর্থাৎ শিফট বাটন চাপলে এটা স্কোয়ারলি রাউন্ড হবে। সো এটাও সেম একইভাবে আমরা যদি এখান থেকে চাই কালার দিতে পারবো। এরপর আবার এখান থেকে আমরা যদি পলিগন টুলে ক্লিক করি সো এখানেও আমরা এভাবে ড্র করতে পারবো। তারপরে আমরা শিফট চাপলে এটা একটা নির্দিষ্ট জায়গায় ড্র হবে। সো এরপর আসেন লাইন টুল, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লাইন ড্র করতাম এটা দিয়ে করতে পারবো। সো এইভাবে খারাপভাবেও করতে পারবো। সো এটা হচ্ছে লাইন টুল। এরপর আসেন কাস্টম শেপ টুল। এখানে বেশ কিছু কাস্টম শেপ আছে, অর্থাৎ এই যে দেখেন এটার উপর ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা বিভিন্ন শেপ আছে এখান থেকে এটাকে ড্র করতে পারবো, জাস্ট সিলেক্ট করলেই হবে। সো আমরা কোনটা সিলেক্ট করব, ধরুন এটা সিলেক্ট করছি টিক মার্ক। এখন যদি এটা আমরা ড্র করি এভাবে দেখেন ড্র হচ্ছে, অর্থাৎ ড্র্যাগ করে মানে ক্লিক করলেই এটা ড্র হয়ে যাবে। এভাবে আপনি যেভাবে চান সেভাবেই হবে। সো এটার কাজ হচ্ছে এটা। এরপর আসেন হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কি আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে কিবোর্ডের থেকে আমাদের যে স্পেস বাটন আছে এটা চাপলে আমাদের হ্যান্ড টুলটা অর্থাৎ ছবিটাকে ধরানো যায় মুভ করার জন্য। সো এর জন্য আমাদের কী করতে হবে, এটাকে ছবিটাকে বড় করতে হবে। বড় করার জন্য আমরা এই যে জুম টুল আছে এখানে দেখেন জুম, এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ছবিটা জুম হচ্ছে। ওকে, তো এরপর হ্যান্ড টুলটা আমরা ব্যবহার করব। দেখেন এখন হ্যান্ড টুল ক্লিক করে আমরা এভাবে এটাকে মুভ করতে পারছি, সরাতে পারছি। এরপর রুটেড ভিউ টুল, এটা হচ্ছে রুট করলে অর্থাৎ বাঁকা করে দেখলে কেমন হবে সেটা দেখানোর জন্য। আমরা যদি এরকম করি দেখেন রুটেড হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি আবার রুটেড ভিউ করি, এটা যদি এরকম করে রাখি অর্থাৎ এটাকে আমরা ছবিটাকে বাঁকা কিংবা সোজা করে দেখার জন্য এই রুটেড ভিউ টুলটা ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে রুটেড ভিউ টুলের কাজ। এখন এখানে আবার আমরা রোটেশনটা কত ডিগ্রি করতে চাই, 180 যদি করি দেখেন উল্টো চেঞ্জ হয়ে যাচ্ছে 180। আবার যদি এটা আমরা 90 করে দিই তাহলে এদিকে হচ্ছে, আর যদি 45 করি তাহলে এরকম হচ্ছে। আবার যদি আমরা 0 করে দিই তাহলে একদম ডিফল্ট আগের মতো হয়ে গেছে। সো এটা হচ্ছে এই দুই টুলের কাজ। এরপর আসে জুমটা ক্লিক করলে সাধারণত জুম হবে। আমরা আবার যদি এই কিবোর্ড থেকে অল্টার বাটন চাপি সেক্ষেত্রে মাইনাস হবে, এটি ছোট হবে। আমরা ছেড়ে দিয়ে আবার চাপলে এটি বড় হবে। আবার অল্টার বাটন চেপে ধরলে এটি ছোট বড় হবে। এরপর এটি হচ্ছে এডিট টুলবারটিকে যদি আমরা এডিট করতে চাই সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সো এটি আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, আমরা এটি ক্যান্সেল করে দিলাম। এরপর আসেন হচ্ছে এই টুল, এটি সাধারণত কালার পরিবর্তন করা হয়, এটি আমরা আগেও জেনেছি। এটি হচ্ছে ফ্রন্ট কালার অর্থাৎ ফিল কালার, এটি হচ্ছে আমাদের স্ট্রোক কালারের জন্য ব্যবহার করা হয়। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, একদম ডিফল্ট কালার হয়ে যাবে। আর এই যে টুলটি রয়েছে এটি সাধারণত কুইক মাস্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কুইক মাস্ক কীভাবে ব্যবহার করা এটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে জানবো। এরপর আসছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা দিয়ে আমরা ক্লিক করলে এই স্ক্রিনটা কেমন আছে, স্ট্যান্ডার্ড আছে। এখন এটাতে রাইট বাটন ক্লিক করে ফুল স্ক্রিন করলে আমাদের এটা পুরো স্ক্রিন জুড়ে হয়ে যাবে।
আবার এখান থেকে ক্লিক করে আমরা যদি ফুল স্ক্রিন মোড করি, দেন আমরা ফুল স্ক্রিন করলাম, এটা আবার কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আবার যদি আমরা ছোট করতে চাই, এটা অর্থাৎ আমাদের জুম টুল দেওয়া আছে, এটা আমরা বড় করে রেখেছিলাম, অল্টার চাপলে এটা আমরা ছোট করতে পারবো। তবে এখন দেখেন ফুল স্ক্রিনটাকে আপনারা আবার নর্মাল কীভাবে করবেন, কিবোর্ড থেকে F11 অর্থাৎ আচ্ছা ফুল ফিট স্ক্রিন আছে, আমরা এখান থেকে অর্থাৎ কিবোর্ড থেকে ESC যে বাটনটা আছে এটা দিয়ে আমরা কিন্তু আবার ব্যাকের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। সো আমরা আবার ফুল স্ক্রিন করলাম, ফুল স্ক্রিন, আবার ESC কিবোর্ড থেকে চাপলে এটি আমরা পূর্বের অবস্থায় পেতে পারি। এরপর আমরা এটিকে সরাসরি চেঞ্জ করতে পারি এরকমভাবে, অর্থাৎ F বাটন চাপতে হবে। এখান থেকে ফুল স্ক্রিন করে নিলাম, ওকে দিলাম। এরপর আমরা যদি কিবোর্ড থেকে F চাপি তাহলে আবার এটি অর্থাৎ পর্যায়ক্রমে একটার পর একটা সিলেক্ট হবে এখান থেকে। সো আমরা F চেপে ওইটি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটি, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।